আজকের টপিকটা হচ্ছে পাইস হোটেল। ঠিক আছে? পাইস হোটেল আসলে কি জিনিস? এই যে পাইস হোটেলের যে থিমটা বা ইউজেসটা আছে বাংলা সাহিত্যে সেটা অনেক বিশাল। বিশেষ করে আমি বিভূতিভূষণের ভক্ত। বিভূতিভূষণ অনেক গল্পে পাইস হোটেলের নাম বলেছে। তার অ এমন অনেক গল্প আছে যেগুলো মেইনলি দেখা গেছে যে কোনো একটা ক্যারেক্টার আ তার স্ত্রীর কাছ থেকে হচ্ছে সোনা দানা বা তার গয়না নিয়ে এসে সেটা বিক্রি করে সেই টাকা দিয়ে একটা পায়েস হোটেল খুলছিল। সেটা তারপরে দেনার ভারে সেটা বিক্রি করে দিয়ে আবার সেই তার নিজের ভিলেজে গিয়ে বা নিজের গ্রামে গিয়ে আবার নতুন করে তার জীবনযাপন শুরু করতে হচ্ছে। সো এত বড় একটা জিনিস এটাকে তো আর ছেলেখেলা করে দেখা যায় না, তাই না? পাইস হোটেল মানে হচ্ছে সবচেয়ে লোয়েস্ট দামে, সবচেয়ে লোয়েস্ট দামে পেট ভরানোর মতো খাবার দেয় যে হোটেলগুলো ছিল সেগুলো হচ্ছে পাইস হোটেল। এই পাইস নামটা যেটা আছে, সে পাইস নামটা আসছিল তৎকালীন ব্রিটিশ আমলের সবচেয়ে ছোট ক্ষুদ্র এবং মুদ্রার একক ছিল পাইস। ঠিক আছে? মানে বর্তমান কালে সবচেয়ে ছোট ও ক্ষুদ্র মুদ্রার একক কি? ৳১। যদিও বাংলাদেশে বর্তমানে ৳১ আর পাওয়া যায় না। ৳২ খুব একটা বেশি পাওয়া যায় না। ৳৫ থেকে ধরা যেতে পারে যে বাংলাদেশের বর্তমান যুগের সবচেয়ে ক্ষুদ্রতম মুদ্রার একক হচ্ছে ৳৫। তৎকালীন সময়ে পাইস ছিল হচ্ছে আ ব্রিটিশ ভারতীয় যুগে তৎকালীন সময়ে কলকাতার বা সেরকম রাজ্যগুলোর ক্ষেত্রে পাইস ছিল সবচেয়ে ক্ষুদ্র মুদ্রা একক এবং যে হোটেলে ১ বা ২ পাইসের বিনিময়ে আমি একবেলার ভাত, ডাল খেতে পারবো, আমার পেট ভরাতে পারবো যে, "না বাবা আমার পেট ভরা হয়ে গেছে।" সেই হোটেলগুলোকে বলা হতো পাইস হোটেল। ঠিক আছে? এটা আহামরি একদম কিচ্ছু ছিল না। বাংলার নিম্নবিত্ত মজুর একদম ছাত্র সমাজ যে একদম গ্রাম থেকে উঠে এসে কলকাতায় পড়াশোনা করতেছে বা তৎকালীন বাংলায় পড়াশোনা করতেছে, সেই তাদের পেট ভরানোর জায়গাটা ছিল পাইস হোটেল। ঠিক আছে? এখন যদি বলি যে পাইস হোটেল আমাদের বাংলা সাহিত্যে কেন এত বেশি তাৎপর্যপূর্ণ? কারণ শরৎচন্দ্র বা বিভূতিভূষণ বা তৎকালীন যুগের যে আ লেখক-লেখিকারা ছিলেন তাদের লেখা ছিল জীবন ঘনিষ্ঠ। ঠিক আছে? খুব একটা বেশি হাই কোয়ালিটিদেরকে নিয়ে এনারা কিন্তু সাহিত্য রচনা করেননি। যেমন জমিদার বংশ অথবা বড়, বড় লাট বাহাদুর এদেরকে নিয়ে এনারা সাহিত্য রচনা করেননি। সেক্ষেত্রে কি হয়েছে যখন দেখা গেছে যে নিম্ন মধ্যবিত্ত যাকে দেখা হচ্ছে, কোন একটা নিম্ন মধ্যবিত্ত তার গ্রাম থেকে আ কলকাতায় এসেছে বা কোন শহরে গিয়েছে। তার খাবারের জন্য খুব কম টাকা আছে তার কাছে। তো তাকে তো পাইস হোটেলেই পাঠাতে হবে। তা এমন একটা জায়গায় পাঠাতে হবে যেখানে খুব কমে জাস্ট পেটটা ভরানো যায়। তো সেইখান থেকে পাইস হোটেলে উদ্বোধন। আচ্ছা, এটা গেল একটা জিনিস। এখন কিছু ফ্যাক্টস জানায় নেওয়া যাক। যেমন ধরেন যে তখনকার যুগে মানে ভালো হোটেল ছিল না? অবশ্যই ছিল। এখন তখনকার সেই বর্তমান কালের যে সাধারণ হোটেলগুলো দেখা যায় যে বেড়ার হোটেল, বেড়া আছে। জাস্ট তক্তা দেওয়া বা একটা বেঞ্চ দেওয়া, বিশাল বড় লম্বা বেঞ্চ সেখানে যে কেউ বসে জাস্ট খেয়ে দেয়ে উঠে গেল। ঠিক আছে? তৎকালীন যুগে তো আর প্লাস্টিকের প্লেট-টেলেট ছিল না। খাবার পরিবেশন করা হতো হচ্ছে কলাপাতায়। ঠিক আছে? তো ওই পায়েস হোটেলগুলোতে খাবারের মেনুও ছিল দৈনন্দিন টেবিলে ইয়া হতো। যদি কোনোদিন খুব মানে ভালো কোনো কিছু হয়ে যায় বা খুব ভাগ্য ভালো থাকে তখন দেখা গেল যে ১ পিস মাংস বা ১ পিস মাছ আপনি পাতে পেতে পারেন ওই ১ পাইস বা ২ পাইসের বিনিময়ে। আর সাথে এক্সট্রা যদি আপনি চান তাহলে অবশ্যই আপনাকে টাকা পে করতে হতো। তৎকালীন সময়ের কথা বলছি। সো এগুলা ছিল আসলে পাইস হোটেলের বিষয়। মেনু সবসময় প্রতিদিন বদলাতো। আজকে যে শাক পাওয়া গেছে সে শাক কালকেও নাও পাওয়া যেতে পারত। পরবর্তী দিন অন্য একটা শাক পাওয়া যেতে পারত। কোন সিউর ছিল না বাট এটা সিউর ছিল যে ভাত এবং ডাল থাকবে। মানুষজন ভাত এবং ডালের সাথে কিছু শাক অথবা সবজি পাবে এবং কিছু সাধারণ তরকারি পাবে। যা একেবারেই মানে আ অত্যন্ত কম মূল্যে। ঠিক আছে? এটাই ছিল পায়েস হোটেলের একদম বেসিক থিং। অ্যান্ড সিম্পলি পায়েস হোটেল ছিল যে অত্যন্ত সস্তা খাবারের দোকান। ঠিক আছে? এখানে অত বেশি কিছু ছিল না। মানুষজন জাস্ট পেট ভরানোর জন্য এই হোটেলগুলোতে যাইত। এখন বর্তমান সময়ে এসে যদি বলা যায় যে পায়েস হোটেল কোনগুলোকে বলা যায় যে আনুমানিক ৳১০০ র মধ্যে ৳১৫০ ও যাওয়া যাবে না ৳১০০ র মধ্যে যেখানে সাধারণ দিনমজুররা খায়। যাদের একজন দিনমজুরের আ যে দৈনিক আয়, সে দৈনিক আয়ের মধ্যে যে হোটেলগুলোতে গিয়ে সে তার পেট ভরে খাইতে পারবে সেটা যে খাবারই হোক না কেন, ভাত এবং ডাল অবশ্যই থাকা লাগবে। তার সাথে যে খাবারই হোক না কেন, এমন হোটেলগুলোকে বাংলাদেশের বর্তমানকালে পাইস হোটেল বলা হয়। এখন আ তৎকালীন যুগের পাইসের হোটেলের সাথে বর্তমান যুগের হোটেলের খুব একটা মিল নেই। তবে বর্তমানেও কিছু পাইস হোটেল নাম হিসেবে চলছে, দাম হিসেবে নয়। তখন মানে
ঐতিহ্যকে ধরে রাখার জন্য যে পাইস হোটেল, নামই পাইস হোটেল, ঠিক আছে? নামটাই পাইস হোটেল। যা দেখা যায় যে ভিতরে টাইলস-মাইলস করে সবকিছু শেষ। গরুর মাংস থেকে ভেড়ার মাংস থেকে খাসির মাংস সবকিছু পাওয়া যাচ্ছে। তো সিম্পলি পাইস হোটেল হচ্ছে কোনো বিলাসিতা না, সাধারণ মানুষের পেট ভরানোর একটা জায়গা ছিল এবং এটা আমাকে মানে বাংলা সাহিত্যের আরো কাছে নিয়ে যায়, ঠিক আছে? বাংলা সাহিত্যের শরৎচন্দ্র বা বিভূতিভূষণ যখন দেখলেন যে তাদেরকে মানুষের সাথে আরো বেশি রিলেট করতে হবে, যেহেতু সাহিত্য নিয়ে এই ভিডিওটা শুরু হয়েছিল। আহ বিভূতিভূষণের আমার খুব মোস্ট ফেভারিট একটা সিরিজ হচ্ছে, একটা উপন্যাস হচ্ছে যে আদর্শ হিন্দু হোটেল। সেই যে হোটেলটা আছে আদর্শিকভাবে সেটা পাইস হোটেল বলা যায় না, বাট বর্তমান যুগের হিসাবে সেটাকে পাইস হোটেল ধরা যেতে পারে। এটার কথা বললাম কারণ এই উপন্যাসটা আমার সবচেয়ে অত্যন্ত প্রিয় একটা উপন্যাস। আদর্শ হিন্দু হোটেল যারা শোনেননি, ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন, অনেক সুন্দর অডিও স্টোরি আছে। যদি তাও ভালো না লাগে তাহলে অবশ্যই বই কিনতে পারেন, ২৫০ থেকে ৩৫০ টাকার মতো দাম পড়বে যে কোনো একটা প্রকাশনী থেকে। তো আজকে এ পর্যন্তই, আশা করি দেখা হচ্ছে পরের ভিডিওগুলো আরো অনেক সুন্দর টপিক নিয়ে আসার চেষ্টা করব। আজকে একটু ধীরে সুস্থে কথা বললাম কারণ আজকের টপিকটা আমার সত্যি প্রিয় টপিক একটা ছিল।